তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। উত্তরণের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক ইতিহাস বই স্বদেশ এবং বিশ্ব নিয়ে আমরা আলোচনা করছি। আমি তোমাদের মাস্টারমশাই প্রদীপ কুমার বসাক। এই ইতিহাস বইয়ের আমাদের আজকের যে আলোচনা বিষয় বা আমরা কয়েকদিন ধরে যে আলোচনা করছি সেটা হলো পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের বিষয়টা তোমরা জানো যে ঔপনিবেশিক ভারতের শাসন পদ্ধতি। এই পঞ্চম অধ্যায়ের উপঅধ্যায় ক আমাদের মূলত আজকের আলোচ্য বিষয়। এই উপঅধ্যায় ক অর্থাৎ ভারত বিষয়ক যে অংশটা রয়েছে সেখানে আজকে আমরা মূলত মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা চাট করে দেখে নিই আমরা কি কি জানতে পারবো। আমরা জানতে পারবো মন্টেগু চেমসফোর্ড আইন প্রবর্তনের কারণ, অর্থাৎ কি উদ্দেশ্য নিয়ে বা কেনই বা মন্টেগু চেমসফোর্ড আইন প্রবর্তন করা হয়েছিল। মন্টেগু চেমসফোর্ড আইনের শর্তাবলী অর্থাৎ এই আইনে কি বলা হয়েছিল সেই বিষয়গুলোকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব সংক্ষেপে। অবশ্যই এই মন্টেগু চেমসফোর্ড আইনের বিরুদ্ধে প্রতিক্রিয়া বা সমালোচনা, অর্থাৎ ভারতীয়রা এই আইনকে কি সাদরে গ্রহণ করেছিল না করেনি, যদি না করে থাকে কেন করেনি, সেই সংক্রান্ত বিষয় সংক্ষেপে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। প্রথমেই যেটার উপর আমরা নজর দেব যে ঔপনিবেশিক ভারতে স্বশাসনের দাবি। আমরা কিন্তু ইতিপূর্বে মৌলমিটো সংস্কার আইন পড়ে নিয়েছি। তোমরা সেখানে বুঝতে পেরেছো যে ভারতীয়দের পক্ষ থেকে বা ভারতীয়দের তরফ থেকে কিন্তু একটা দাবি ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকেই উঠছিল যে ভারতীয়দের হাতে শাসন ক্ষমতা দেয়া হোক বা ভারতীয়দের শাসন ব্যবস্থার ক্ষেত্রে অঙ্গীভূত করা হোক। এই দাবি সূত্র ধরেই 1909 খ্রিস্টাব্দে মৌলমিটো সংস্কার আইন হয়েছিল, কিন্তু সেই সংস্কার আইন ভারতীয়দেরকে খুশি করতে পারেনি। কংগ্রেস তো একেবারেই খুশি হয়নি, মুসলিম লীগও খুব একটা খুশি হয়নি এবং ফলে ভারতীয়রা যে দাবিটা স্বশাসনের দাবি জানাচ্ছিল সেই দাবিটা কিন্তু রয়েই গিয়েছিল, শুধু রয়ে যায়নি, সেটা আরও 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 প্রকট হয়ে উঠেছিল। স্বভাবতই ভারত সচিব এডউইন স্ট্যানলি মন্টেগু এবং গভর্নর জেনারেল লর্ড চেমসফোর্ড মিলিতভাবে ভারতে এই সংস্কার আইন জারি করেন 1919 খ্রিস্টাব্দে। তাদের নাম অনুসারে 1919 খ্রিস্টাব্দের এই সংস্কার আইনটি মন্টেগু চেমসফোর্ড আইন নামে খ্যাত হয় বা পরিচিত হয়। এইবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে কী এমন ঘটলো যার জন্য এই মন্টেগু চেমসফোর্ড আইন প্রবর্তন করতে হলো। আমরা জানি যে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে এবং সেই প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়দের সহযোগিতা এবং সমর্থন একান্ত প্রয়োজন হয়ে পড়েছিল এবং সেই সময় ভারতীয়দের সাহায্য লাভের বিনিময়ে ইংরেজরা কিন্তু বলেছিল যে তাদের যে ভারতীয়দের যে দাবি দাওয়া সেই দাবি দাওয়া এমনকি স্বশাসনের যে দাবি সেগুলোকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল যে যুদ্ধ শেষ হয়ে গেলেও এই দাবি কিন্তু পূরণ করা হয়নি। ফলে ভারতীয়রা যে স্বশাসনের দাবি যেটা তুলেছিল এবং যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটার কে নিয়ে কিন্তু এবার আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। ফলে ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে ভারতীয়দের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কিছুটা অন্তত পক্ষে তাদেরকে মেটাতে হবে। তার থেকেও বড় কথা যে এই সময় চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল। আমরা জানি সুরাট কংগ্রেসের থেকে 1907 সালে সুরাট কংগ্রেসের পর থেকে নরমপন্থী এবং চরমপন্থীরা পরস্পর দূরে সরে গিয়েছিল, যা কংগ্রেসকে দুর্বল করে দিয়েছিল। কিন্তু 1916 সালে লখনৌ চুক্তির মাধ্যমে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী গোষ্ঠী কিন্তু পাশাপাশি এসেছিল, যার দরুন জাতীয় ক্ষেত্রে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তীব্র হয়ে উঠেছিল। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ব্রিটিশ সরকারকে খুব বিব্রত করেছিল, যে ব্রিটিশ সরকার যে বিভেদ নীতির আশ্রয় নিয়েছিল হিন্দু এবং মুসলমানকে পরস্পরকে দূরে সরিয়ে রাখার জন্য, সেই দূরত্বটা কিন্তু কিছুটা কমে এসেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে। কংগ্রেস এবং মুসলিম লীগ প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড কর্তৃক তুরস্ক সহ এবং মুসলিম আক্রমণ রাষ্ট্রগুলিকে আক্রমণ করা হলে ভারতে যে ইংরেজ বিরোধিতা তৈরি হয়েছিল মুসলমানদের মধ্যে, লীগের নেতাদের মধ্যে যে ইংরেজ বিরোধী মানসিকতা তৈরি হয়েছিল, সেটা কিন্তু কংগ্রেস এবং লীগকে বা আরও বলা ভালো যে হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়কে কিন্তু পরস্পর কাছাকাছি নিয়ে এসেছিল, যা কিন্তু ব্রিটিশ প্রশাসনের কাছে একটা মাথা ব্যথার কারণ ছিল। ফলত তাদেরকে এই সময়ে ভারতীয়দের কিছু সুযোগ সুবিধে দিয়ে যাকে বলা হয় সন্তুষ্ট করা, সেই সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা কিন্তু তাদের মনের মধ্যে কাজ করে গিয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো হোম রুল আন্দোলন। আমরা জানি যে অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে মাদ্রাজ এবং বম্বে প্রেসিডেন্সিতে হোম রুল আন্দোলন বা স্বশাসনের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল এবং বেশ জনপ্রিয় হয়েছিল, যদিও এটা সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়তে পারেনি, মূলত মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চবিত্ত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এই স্বশাসনের দাবিটি কিন্তু প্রকাশ্যে চলে এসেছিল এই হোম রুল আন্দোলনের মাধ্যমে। ফলত ব্রিটিশ সরকারকে এই আন্দোলনকে কিছুটা হলেও মান্যতা দিতে কিন্তু দিতে হয়েছিল।
এবং আরেকটি বড় কারণ হলো বলশেভিক বিপ্লবের সাফল্য, অর্থাৎ 1917 সালে রাশিয়াতে যে বলশেভিক বিপ্লব হয়, শ্রমিক শ্রেণী এবং কৃষক শ্রেণী যে ক্ষমতা দখল করে লেনিনের নেতৃত্বে, সেটা কিন্তু ভারতে কৃষক এবং শ্রমিক শ্রেণীকে অনুপ্রাণিত করেছিল। এবং এখানেও আস্তে আস্তে শ্রমিক এবং কৃষক আন্দোলন জোরদার হয়ে উঠছিল। শুধু তাই নয়, আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে উপনিবেশ বিরোধী আন্দোলনেও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছিল এবং সেই উপনিবেশ বিরোধী আন্দোলনে একটা স্বশাসনের দাবি খুব গুরুত্ব পেয়েছিল। ফলত ভারতীয়রা উৎসাহী হয়ে উঠেছিল যে আমাদের এই দাবিকে পূরণ করতে হবে এবং এই দাবি পূরণের জন্য যতদূর যাওয়া দরকার ততদূর যেতে হবে। ফলে ভারতীয়দের এই স্বশাসনের দাবিকে কিছুটা মান্যতা দেওয়ার জন্যই কিন্তু এই মন্টেগু চেমসফোর্ড আইন করা হয়েছিল। এবার আইনটাতে কী করা হলো, অর্থাৎ যে দাবি ভারতীয়রা করলো সেই এই আইনে কি তা কি সত্যিই তা পূরণ করা হলো, এটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা এখন দেখি মন্টেগু চেমসফোর্ড আইনের শর্তাবলী। এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের হাতে ক্ষমতা বন্টন করে দেওয়া হলো, অর্থাৎ অনেকটা দ্বৈত শাসন ব্যবস্থা। একদিকে কেন্দ্রীয় শাসন ব্যবস্থাও রইল, অন্যদিকে প্রাদেশিক সরকারও রইল। কেন্দ্রীয় সরকারের হাতে দেশ রক্ষা, পররাষ্ট্র, ডাক ব্যবস্থা, রেলপথ, মুদ্রা এবং শুল্ক ব্যবসা, বাণিজ্য, অর্থাৎ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কেন্দ্র সরকারের হাতে রাখা হলো। আর প্রাদেশিক সরকারের হাতে রাখা হলো কৃষি, শিক্ষা, রাজস্ব, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং যোগাযোগ ব্যবস্থা। ফলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতা, বা যেটা আমরা এখন দেখতে পাই অনেকটা সেই রকমই কেন্দ্র এবং প্রাদেশিক সরকারের মধ্যে কিন্তু ক্ষমতা বন্টন করা হলো, যদিও রাশটা কিন্তু রয়ে গেল কেন্দ্রীয় সরকারের হাতে। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা গভর্নর জেনারেল এবং 7 জন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের হাতে দিয়ে দেওয়া হলো, অর্থাৎ চূড়ান্ত ক্ষমতা কিন্তু দিয়ে দেওয়া হলো গভর্নর জেনারেলের হাতে। তারা মূলত সেক্রেটারি অফ স্টেটের মারফত ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়ী থাকতেন। কেন্দ্রে 2 কক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হলো। উচ্চকক্ষের নাম হলো রাষ্ট্রীয় পরিষদ এবং নিম্নকক্ষের নাম হয় আইন পরিষদ। কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষে 60 জন সদস্যের মধ্যে 34 জন নির্বাচিত সদস্য থাকবেন এবং নিম্নকক্ষে 140 জন সদস্যের মধ্যে 100 জন নির্বাচিত সদস্য থাকবেন বলে স্থির করা হয়। অন্যদিকে প্রদেশগুলিতে 1 কক্ষ বিশিষ্ট আইনসভা স্থাপন করা হয়। এর নাম দেওয়া হয় লেজিসলেটিভ কাউন্সিল। এর সদস্যদের মধ্যে শতকরা 70 জন সদস্য নির্বাচিত এবং শতকরা 30 জন সদস্য মনোনীত করার ব্যবস্থা করা হয়। প্রাদেশিক সরকারের ক্ষমতা ও দায়িত্ব 2টি স্তরে ভাগ করা হয়: সংরক্ষিত ও হস্তান্তরিত বিষয়, অর্থাৎ প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা জারি করা হয়। সংরক্ষিত বিষয়গুলিতে আইন শৃঙ্খলা, পুলিশ, প্রশাসন, অর্থ, বিচার ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে হস্তান্তরিত বিষয়ে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় স্বায়ত্তশাসন এই বিষয়গুলো ছিল। সংরক্ষিত বিষয়গুলি পরিচালনার দায়িত্ব ছিল প্রাদেশিক গভর্নর এবং কার্যনির্বাহক সভার ওপর, আর হস্তান্তরিত বিষয়গুলি পরিচালনার দায়িত্ব পেয়েছিল প্রাদেশিক মন্ত্রিসভা। এবার এই যে মন্টেগু চেমসফোর্ড আইন করা হলো, এটা আদৌ কি ভারতীয়দেরকে সন্তুষ্ট করতে পেরেছিল নাকি পারেনি? কিন্তু আমরা জানি যে এই আইন কিন্তু ভারতীয়দেরকে সন্তুষ্ট করতে পারেনি। মন্টেগু চেমসফোর্ড আইন ভারতীয়দেরকে একেবারেই সন্তুষ্ট করতে পারেনি। কংগ্রেস এই আইনকে নগণ্য, নৈরাজ্যজনক এবং হতাশাজনক বলে অভিহিত করে। তিলক এবং বেসান, যারা হোম রুল আন্দোলন তৈরি করেছিলেন, হোম রুল আন্দোলনের স্রষ্টা, তারাও কিন্তু এই আইনকে ভারতীয়দের পক্ষে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। এবার কেন এই সমালোচনাকার, কেন কংগ্রেস এটাকে গ্রহণ করলো না, কেন ভারতীয় নেতৃবৃন্দকেও এই আইনকে মেনে নিলেন না, আরও সোজা কথা ভারতীয়রা কেন এই আইনকে সহজভাবে মেনে নিলেন না? তার কারণ এই আইনে সমস্ত ক্ষমতা কিন্তু কুক্ষিগত হয়েছিল গভর্নর জেনারেল এবং তার কার্যনির্বাহী পরিষদের হাতে। কার্যনির্বাহী পরিষদে ভারতীয় সদস্য ছিলেন মনোনীত, নির্বাচিত নয়। অর্থাৎ কে যাবে কার্যনির্বাহী পরিষদে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ইংরেজরা ঠিক করে দিতেন। ফলে এখানে কিন্তু আদতে এটা স্বশাসন ছিল না। আইনসভা গৃহীত যে কোনো আইন গভর্নর জেনারেল সংশোধন বা বাতিল করে দিতে পারতেন। অর্থাৎ আইনসভাটা অনেকটাই লোক দেখানো হলো, গভর্নর জেনারেলের হাতেই কিন্তু ক্ষমতাটা রয়ে গেল। প্রয়োজনে তিনি আইনসভাকে উপেক্ষা করে নিজেই আইন প্রণয়ন করতে পারতেন, কার্যকর করতে পারতেন বা জারি করতে পারতেন। গভর্নর জেনারেল তার কাজের জন্য ভারত সচিব বা ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকতেন, আইনসভার কাছে নয়। অর্থাৎ যে কথাটা যেটা বলা হলো যে ভারতীয়দের হাতে স্বশাসন বা স্বশাসন দেওয়া হবে, এটা কিন্তু আদতেও নয়। এটা একটা অনেকটাই লোক দেখানো। যে আইনসভা করা হলো সেই আইনসভা নিজের কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা চলে গেল গভর্নর জেনারেল এবং তার কার্যনির্বাহী পরিষদের হাতে। আমরা কিন্তু এটা দেখতে পেলাম। এছাড়াও আরও যেটা হলো, এই আইনে প্রাদেশিক স্তরে সংরক্ষিত এবং হস্তান্তরিত বিষয়ে ক্ষমতা বিভাজন করে যে দ্বৈত শাসন চালু করা হয়েছিল, তার ভিত্তি ছিল দুর্বল। অর্থাৎ যে ক্ষমতা বিভাজনের যে কথা বলা হলো সেটা কিন্তু দৃঢ় ছিল না।
প্রাদেশিক গভর্নরদের হাতে দেওয়া হয় দায়িত্বহীন ক্ষমতা, আর আইনসভাকে দেওয়া হলো ক্ষমতাহীন দায়িত্ব। অর্থাৎ কেন্দ্রের ক্ষেত্রে যেমন গভর্নর জেনারেলের হাতে ক্ষমতা কুক্ষিগত হলো, এখানেও কিন্তু প্রাদেশিক গভর্নরের হাতেই কিন্তু ক্ষমতাটা কিন্তু দিয়ে দেওয়া হলো। প্রাদেশিক আইনসভারও কিন্তু আদতে কোনো ক্ষমতা রইল না। মন্টেগু চেমসফোর্ড আইনের মাধ্যমে শুধুমাত্র মুসলিম সম্প্রদায় নয়, তার সঙ্গে শিখ, অ্যাংলো ইন্ডিয়ান, খ্রিশ্চান প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়গতভাবে নির্বাচন পদ্ধতির সম্প্রসারণ ঘটানো হয়। অর্থাৎ মৌলমিটো সংস্কার আইনে যে মুসলমানদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হলো বা যে বিভাজন নীতি দেওয়া হলো, যে কাছে টানার নীতি নেওয়া হলো, সেটাইকেই কিন্তু সম্প্রসারিত করা হলো মন্টেগু চেমসফোর্ড আইনের মাধ্যমে। ভারতীয় সমাজের যে বিভাজন, সেই বিভাজনটাকে আরও প্রকট করে দেওয়া হয়েছিল কিন্তু এই মন্টেগু চেমসফোর্ড আইনে। এই আইনে সার্বজনীন ভোটাধিকার স্বীকার করা হয়নি। 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত মোটামুটিভাবে মোট ভারতীয় জনসংখ্যার মাত্র 10% ভোটাধিকার লাভ করেছিল। আমরা সবাই জানি যে গণতন্ত্রের মূল ভিত্তি হলো ভোটাধিকার, এবং এখানেও কিন্তু ভারতীয়রা ভোটদানের বিশেষ কোনো অধিকার পেল না। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দ্রুত ফিরে আসছি আরও অনেক ভিডিও নিয়ে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।